রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৩ প্রস্তাব। ডক্টর ইউনূসের প্রায় $20 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা। যুক্তরাষ্ট্রের বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখার আশা। The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. ইউনূস বাইডেন বৈঠককে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় মামলা, আসামি হল প্রভোস্ট সহ 15 জন। অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম, 18টি দাবি মেনে নেয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। এবং এইচএসসির পরীক্ষা না হওয়া বিষয় মূল্যায়নে গুরুত্ব পাবে এসএসসির নম্বর। বোর্ডকে মন্ত্রণালয়ের নির্দেশনা, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের আশা। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে প্রায় $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে 3 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘে সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইডলাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বনেতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব দেন তিনি। UN Secretary General may convene an all-stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community in upholding rights, dignity and security of Rohingya people. সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও। সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। এ সময় ডক্টর ইউনূস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে। পরে অন্যতম 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। খুবই একটা সাকসেসফুল একটা মিটিং ছিল। সবচেয়ে মেজর যেটা ছিল এই ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ করল বাংলাদেশ। আর সেই সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা।
আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কে বাইডেন ইউনুস বৈঠককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। দেশের স্বার্থে এই সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ তাদের। বলছেন বিনিয়োগ বাড়ানো, পাচারের অর্থ ফেরানোর মতো বিষয়ে সহযোগিতা মিললে সুফল পাবে বাংলাদেশ। সানবির রূপালের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনুস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র, আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। ৩০ মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে। বাংলাদেশের আমি বলবো যে ভাবমূর্তি তো অনেক উপরে আসছে। সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয়। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায়। জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক। ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে এবং ভারতও আমি মনে করি এর মধ্যে জেনেছে। এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার সেটা দেখা দরকার। অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু নেইবারকে তো আমরা কখনই করতে পারবো না। সম্পর্কটা দুদিক থেকেই যেন উইন উইন সিচুয়েশন থাকে। গত 15 বছরে এটা একটা বিকলাঙ্গ অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ধারণা অর্থের কোনো অসুবিধা হবে না, ব্যবহার করার মতো আমাদের ক্যাপাসিটি। 3 ওনাকে সময় দেওয়া, যদি আনডিস্টার্ব ওনাকে সময় দেওয়া হয় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। চেষ্টা তুলতে থাকবে কীভাবে ওদেরকে কত সম্ভব ওদেরকে পাঠানো যায়। একসাথে সব না হলেও অন্তত কিছু কিছু করে পাঠানো সম্ভব হবে কিনা এর চেষ্টা অব্যাহত থাকবে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে যৌক্তিক সময়ে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের সরকারের হাত ধরে দেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান। কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন, যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভুসুলভ আচরণ মেনে নেওয়া যাবে না। সংস্কারে বেশি সময় লাগার কথা না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীটদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? নির্বাচন কমিশনের স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। গণতান্ত্রিক চর্চা যেন আবারও বন্ধ না হয় সেদিকে মনোযোগ দিতেও সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাড্ডা থানার 3 হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাংবাদিক মোজাম্বেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। শুনানির পর আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ৫ আগস্ট রাজধানীর গুলশান বাড্ডার লিংক রোডে কর্মস্থলে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগ মিয়ার। এই ঘটনায় বাড্ডা থানার মামলায় বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। উভয় পক্ষের শুনানি শেষে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া ২০ জুলাই রাজধানীর মেরুল বাড্ডায় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রিকশা চালক হাফিজুল শিকদার। বাড্ডা থানার এই হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয় এই আসামিদের। পরে বাড্ডা থানার তৌফিকুল ইসলাম ভুইয়া হত্যা মামলার আসামি দীপুমণি ও গণমাধ্যম কর্মী মোজাম্মেল হক বাবুকে আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন নাকচ করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় তাদের। ৩টি মামলায় শুনানি দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে সৈন্যদের দেখান এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলার আসামি করার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে এ ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারে নাই। একই দিন বেলা ১২টায় বৃষ্টির মধ্যে আদালতে তোলা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে নরসিংদীর হত্যা মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এই মামলা করেন। শাহবাগ থানায় মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় তোফাজ্জলকে। এর আগে ৬ শিক্ষার্থীকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেন তারা। যেখানে সবাই মিলে মারছে সেখানে ১৫ থেকে ২০ জন আসামি ছিল। সেখানে ৬ জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই। এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায়। কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নিহতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম। এদিকে টাঙ্গাইলে তানজিমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানিয়েছেন ৭ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিএনপি নেতারা। সেনা অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্ঝরের কবর জিয়ারতে বিএনপি নেতারা। বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন ৭ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতারা টাঙ্গাইল শহরের বোয়ালি এলাকায় নিহত সেনা কর্মকর্তার বাড়িতে যান। এ সময় তারা নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সমবেদনা জানান। ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ, পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে। রাতের সময় আরও থাকছে। দীর্ঘ হচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর তালিকা। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ২ জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩,০০০-এর বেশি রোগী। মশা নিধনে বিশেষ অভিযান শুরু ঢাকা উত্তর সিটির। পোশাক শ্রমিকদের ১৮ দাবি মেনে নেয়ায় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুর ও আশুলিয়ার ৩২টি এখনও বন্ধ রয়েছে। এদিকে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুই সুতার বুনন। কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায়। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার সচিবালয় সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিকপক্ষ। আমরা সবকিছু ঠিক মতো পাবো, এটা আমাদের দাবি ছিল, কিন্তু মালিকপক্ষ এসব মেনে নেওয়ার কারণে আমরা যথেষ্টভাবে খুশি আছি। সরকারি যেহেতু মেনে নিচ্ছে, আমাদের কোম্পানিও মেনে নেবে, আর কোম্পানির ভালো, আমাদের ভালো। এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুলিয়া এখনো বন্ধ রয়েছে 19টি। বিজিএমইএ এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি না হওয়ায় উৎপাদন থমকে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। মাসের প্রথম 7 কার্যদিবসের মধ্যে বেতন প্রদান করার কথা, তারপর অনেক ফ্যাক্টরি এই বেতনটা প্রদান করতে ব্যর্থ হয়, তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্ধ রাখে। গাজীপুরেও খোলেনি 13টি কারখানা, উল্টো আবারও সড়ক অবরোধে নামে পৌলবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 7 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। লাবিব হাসান, সময় সংবাদ। এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষার মূল্যায়নে এসএসসির নম্বর গুরুত্ব পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন মতামত দিয়ে আন্তঃশিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মাসের মাঝামাঝি ফল প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন সূচি ঘোষণা করা হলেও বাকি পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবিতে 20 আগস্ট পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেদিনই বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। অবশেষে বুধবার ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসিতে যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল হবে উত্তরপত্র মূল্যায়ন করে, আর যেগুলোর পরীক্ষা হয়নি, বাতিল হয়ে গেছে, সেই বিষয়গুলোর ফলাফলটা আসবে এসএসসিতে যে রেজাল্ট হয়েছে তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এই দুই পদ্ধতিতে মিলে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সব বোর্ডেরই একই সিদ্ধান্ত। অনুষ্ঠিত না হওয়া এইচএসসি পরীক্ষার নম্বর নির্ধারণে সুস্পষ্ট মতামত দিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের রপ্তানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে। রাতের সময় আরও থাকছে। শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হাথুরু সিংহে। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর পরিকল্পনা, ব্যাটারদের সতর্ক হওয়ার তাগিদ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 13,714 জন, যা গত 8 মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। বুধবার মারা গেছেন আরও 2 জন। এই অবস্থায় বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযান চলবে আগামী 15 দিন। বছর জুড়ে এডিসের কামড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, কিন্তু চলতি মাসের হিসেব আতঙ্কিত করার মতো। এখনো পর্যন্ত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12,860 জন, যা গত 8 মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। সোমবার 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 131 জন, আর মোট আক্রান্ত 24,000-এর বেশি। একে তো আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে না বৃষ্টির দাপট। এই আশ্বিনেও রাজধানীতে দেখা মিলল বৃষ্টির। এই যখন দশা, তখন মশক নিধনে অভিযানে নামল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
মিরপুরের বিভিন্ন অলিতে গলিতে সকালে এডিসের লার্ভা খুঁজতে মাঠে নামেন উত্তর সিটির কর্মীরা। তবে নগরবাসী বলছেন সিটি কর্পোরেশনের উদ্যোগ যেমন সীমিত, তেমনি নাগরিকরাও সচেতন নন। রাস্তার সামনে যেগুলো ময়লা আবর্জনা থাকে রেগুলার পরিষ্কার করা হয় না, এবং ঝাড়ু দিয়ে নর্মালি যেটা জমা করে রাখা হয় সেটাও সরিয়ে নেওয়া হয় না। মশা তো হয়, ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না, মশা তো থাকবেই। মশায় কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না, তারপরে আপনার ওই যে ময়লার গন্ধে আমরা অসুস্থ হয়ে যাই। সিটি কর্পোরেশন বেশি একটা কাজ করছে না, কারণ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের মানুষদের। সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 15 দিন। 15 দিন আমরা ক্র্যাশ প্রোগ্রামে এসেছি মিনিস্ট্রি থেকে, বাট সিটি কর্পোরেশনের কাজ তো বন্ধ থাকবে না। ওনারা তো এটা কন্টিনিউয়াস মানে 365 দিনই করেন। সিটি কর্পোরেশন করছে, বাট আমরা এটাকে জাস্ট একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসছি। তবে ডেঙ্গু যেহেতু ঘরের মশা, তাই সবাইকে নিজের ও নিজের পরিবারের সুরক্ষায় সতর্ক থাকার বিকল্প নেই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নুরি আলমের বিরুদ্ধে। অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। তবে অভিযুক্তের দাবি তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো থেকে গেল বছর 9 এপ্রিল কেজি দরে বিক্রি করা হয় মেট্রো চ 7360 বাস। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অকেজো বাসটি বিক্রির অভিযোগে ওই ডিপোর দায়িত্বে থাকা নূর ই আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। 53 সিটের টাটা কোম্পানির ডাবল ডেকার বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল 1987 সালে। বিআরটিসি মুখপাত্র জানালেন, নূর ই আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে, সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের বক্তব্য সোজা, যার বিরুদ্ধেই অভিযোগ আসুক সেই অভিযোগগুলো তদন্ত করে আমরা যে সমস্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আইন অনুযায়ী সেগুলো আমরা কঠোরভাবে নিব। তবে অভিযুক্তের দাবি, বিক্রির তালিকায় বিআরটিসির ঢাকা মেট্রো চ 7360 বাসটি ছিল না। এটা অবশ্যই সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। এবং 2021 সনে যখন আমি দায়িত্ব নেই তখন আমাকে এই গাড়িটা বুঝিয়ে দেওয়া হয় নাই, সুতরাং এই গাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না। বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 3044 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,38,708 টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 41 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 25 বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 16 বার। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কাছ থেকে সবলরা ঋণের টাকা ফেরত চাইলে তা 3 দিনের মধ্যে পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। তবে এক্ষেত্রে ঋণের সুদ হার নির্ধারণ হবে চলতি বাজার বিবেচনায়। গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন সবল ব্যাংকের কর্মকর্তারা। আর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে চাইলেও নির্ধারিত পরিমাণের বেশি ঋণ দিতে কিংবা নিতে পারবে না ব্যাংকগুলো। নির্ধারণ করে দেওয়া হয়েছে ঋণের মেয়াদও। ন্যাশনাল ইউনিয়ন ও 3 শরিয়া ভিত্তিক ব্যাংকের তারল্য সংকট কাটাতে সহায়তা দেওয়ার ব্যাপারে হঠাৎই অনীহা দেখাতে শুরু করেছে 14টি সবল ব্যাংক। এ অবস্থায় 10টি ব্যাংকের শীর্ষ কর্তাদের ডেকে নির্দেশনা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বুধবার গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেন ব্র্যাক, ইস্টার্ন মিউচুয়াল ট্রাস্ট, এশিয়া, ডিবিবিএল, ঢাকা, সোনালী, সোশ্যাল ইসলামী ও পূবালী ব্যাংকের কর্তারা, যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাজার ভিত্তিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ হবে সুদের হার। টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দেবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, বলছে এটা আপনারা বাইল্যাটারালি ঠিক করবেন যে আপনারা যে যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র অবশ্য বলছেন, নির্ধারিত পরিমাণের বেশি ঋণ কেউ দিতেও পারবে না, নিতেও পারবে না। ঋণের মেয়াদও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা হবে সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এটা এমন নয় যে তারা সুদের ভিত্তিতে নিচ্ছে, তারা তাদের ডিপোজিটরা যেমন ডিপোজিটররা যেরকম টাকা রাখে তার উপরে ইসলামী ব্যাংক নেয়, এটা প্লেসমেন্ট ভিত্তিক হবে।
তবে ইসলামী ব্যাংকগুলো যদি মনে করে যে না আমরা ইসলামী ব্যাংক থেকেই নিব, তাহলে সেরকম তারল্য সমৃদ্ধ ইসলামী ব্যাংক আছে, তাদের কাছ থেকে নেবে। ন্যাশনাল ছাড়াও তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে আছে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সংকট কাটাতে চলতি মাসেই গ্রান্টার হিসেবে এগুলোর সঙ্গে চুক্তি হয় কেন্দ্রীয় ব্যাংকের। তবে এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। ধুঁকতে থাকা আরও দুটি ব্যাংক পদ্মা ও আইসিবি ইসলামী এখনো পর্যন্ত আবেদনই করেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, বিগত সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজদের থেকে ঘুষের মাধ্যমে অনিয়মে সহায়তার অভিযোগ আছে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। তার সহায়তায় হলমার্ক ও বিসমিল্লা গ্রুপ সহ 24টি বড় ঘটনায় 92,000 কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেছিল BFIU। ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্টেও যাচাই করা হয়নি। এসব অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর কথাও জানান হাথুরু। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল। এরপর ব্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে 3 প্রস্তাব। ডক্টর ইউনূসের প্রায় $20 কোটি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। বাইডেনের সঙ্গে বৈঠককে সম্পর্কের ঐতিহাসিক সূচনা আখ্যা বিশ্লেষকদের। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।